আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান। কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে, মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের হুঁশিয়ারি। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহের উদ্যোগ সরকারে, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শেখ হাসিনা সহ 10 আসামির বিরুদ্ধে গাজীপুরের পাতার টেকে জঙ্গি নাটক সন্দেহে 7 হত্যা মামলার পরবর্তী শুনানি 2 মার্চ। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে খনিতে বিস্ফোরণে 38 শ্রমিক নিহত, আহত 27 জন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জনসাধারণের কষ্ট লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে রমজান মাসেই ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করতে যাচ্ছে নতুন সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিজেই অন্তত পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে আসন্ন ঈদের আগেই এই কার্যক্রম শুরু করতে চান। নির্বাচনের আগে দেওয়া ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন 3 বাহিনীর প্রধানগণ। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর A.K.M. শামসুল ইসলাম। এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি ও মুখ্য সচিব A.B.M. আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত রাতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। ভাষণে দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এই ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান। খোরশেদ আলমের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ তারেক রহমানের। ভাষণে স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক আমি প্রিয়। জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার
সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জানাই। রামাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। সকল সিন্ডিকেট ভেঙে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেন তারেক রহমান। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ। সরকারের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে ভবিষ্যতের দিনগুলোতে সবার অব্যাহত সমর্থন কামনা করেন। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। খুরশেদ আলম, বিটিভি নিউজ। কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে
বিধি অনুযায়ী করতে হবে। মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএসএস এ যেটা হয়েছে সেটা শুনেছি, এই ঘটনা দুঃখজনক। এই সময় মন্ত্রী জানান, বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সাংবাদিকের চাকরি গেলে সেই বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত আসবে শিগগিরই। ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান কাকে চাকরি দিবেন, কাকে চাকরি দিবেন না, কার চাকরি তারা রাখবেন, কার চাকরি তারা রাখবেন না, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। তবে তথ্যমন্ত্রী হিসেবে আমি যে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবে, আমি চেষ্টা করব সেটিকে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাংবাদিকের অধিকার সংরক্ষণ করে করে এগোনো হচ্ছে কিনা সেটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সব কিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা সেটাও আলাপ আলোচনার সাপেক্ষে আমরা বিধান অনুযায়ী সমাধান বের করব। বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব, কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন। গতকালকে এবং আজকে মিলিয়ে ইতিমধ্যেই আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি। জাতির কাছে আমরা এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে দোয়া চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই। যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরও উন্নত করতে পারবো। মন্ত্রণালয়ে কাজে যোগ দেওয়ার প্রথম দিনই বিটিভি পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতরাতে বিটিভিতে এসে পৌঁছলে মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তাকে স্বাগত জানান। এ সময় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলতাফ হোসেন, বিটিভির উপমহাপরিচালক মোহাম্মদ রকুনউদ্দিন ও ঢাকা কেন্দ্রের জিএম নুরুল আজম পবন উপস্থিত ছিলেন। বিটিভিতে এসে তথ্যমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ সম্প্রচার কাজের তদারকি করেন। পরে বিটিভির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তথ্যমন্ত্রী। তিনি বাংলাদেশ টেলিভিশনের পর্দার মান উন্নয়নের নির্দেশনা দেন। একই সঙ্গে বিটিভিকে ঢেলে সাজাতে পরিকল্পনা প্রণয়নের কথা বলেন। রাষ্ট্রীয় টেলিভিশনের গুণগত পরিবর্তনের উপর জোর দেন তথ্যমন্ত্রী। জনগণের প্রত্যাশা পূরণে বিটিভির কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। বিটিভির মহাপরিচালক বিটিভির কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। টেলিভিশনটির অগ্রযাত্রায় মন্ত্রণালয়ের সুদৃষ্টি চাইলে মহাপরিচালককে আশ্বস্ত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অর্থাৎ আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে। এখানে কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না, এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না, হতেই হবে। এনটিএসসি থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল। ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে
আবারকে পুনরায় আমরা এটিকে অ্যাডপ্ট করে নেব। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা, কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া, এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসে মহাগ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। তাই রোজা পালনের পাশাপাশি পাপমুক্ত থেকে নিয়মিত নামাজ আদায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত ও জিকির করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। শরীফুল ইসলামের রিপোর্ট। বছর ঘুরে আবারও শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সংযম ও আত্মশুদ্ধির এই মাসকে ঘিরে উদ্গ্রীব হয়ে আছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রহমত, নাজাত ও মাগফিরাতের এই মাসে রোজা পালনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ মেলে। তাই মহিমান্বিত এই মাসে রোজা পালনের পাশাপাশি বেশি বেশি নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আসিয়ামু লি, রোজা আমার জন্যে এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা রমাজান, যখন রমাজান আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে তালাবদ্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়। যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের প্রত্যাশায় রোজা রাখবে, রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ইবাদত বন্দেগী করার মোক্ষম সময় হলো পবিত্র মাহে রমজান। এ মাসের প্রতিটি আমলের প্রতিদান যেমন হাজার গুণ বেড়ে যায়, তেমনি একজন মুমিনের জন্য সব পাপ কাজ থেকে মুক্ত হয়ে নিজেকে একজন মুত্তাকি হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়। গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। গুনাহের মাধ্যমেই এই পবিত্র মাহে রমজান অপবিত্র হয়ে যায়। যেমনটি হাদিস শরীফের মাঝে এসেছে, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা, রোজাদারের জন্য ঢাল স্বরূপ যতক্ষণ না পর্যন্ত রোজাদার তাকে বিদীর্ণ না করে ফেলে। রোজাকে যখন গুনাহের মাধ্যমে বিদীর্ণ করে ফেলে, তখন ওই রোজাদারের জন্য ঢাল স্বরূপ থাকে না। এজন্য আসুন আমরা গুনাহমুক্ত থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব। সর্ব ধরনের নাফরমানি, পাপাচার, অনাচার, অবিচার যা কিছু আছে সব কিছু থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। অত্যন্ত বরকতময় ও পুণ্যের এই মাসের পবিত্রতা বজায় রাখতে সকল মুসলমানদের আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। রমজান এলেই পাল্টে যায় বন্দরনগরী চট্টগ্রামের চিরচেনা চিত্র। বিকেলে সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে নগরের অলিগলি, বাজার আর ফুটপাত জুড়ে বসে ইফতারের নানা আয়োজন। শুধু ছোলা বা মুড়ি নয়, রয়েছে ঐতিহ্য আর বৈচিত্র্যের মিশেল। নগরের জিএসটি মোড় ও খুলশী এলাকায় আজ প্রথম রমজানে দুপুরের পর থেকে জমে ওঠে ইফতারের জমজমাট বাজার। ক্রেতারা পরিবারের জন্য প্রিয় খাবার কিনতে ভিড় করেন এসব দোকানে। শুধু খাবার নয়, এই আয়োজন যেন মানুষের মিলন মেলা। সারাদিনের রোজা শেষে প্রিয়জনদের সঙ্গে বসে ইফতার করার আনন্দই আলাদা। রমজানের এই পবিত্র মাসে চট্টগ্রামের ইফতারের রকমারি খাবার হয়ে ওঠে ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার এক অনন্য প্রতিচ্ছবি। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ রাজধানীর মহাখালীতে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রয় করার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজধানীর 25টি স্পটে পুরো রমজান মাস জুড়ে চলবে এই বিক্রয় কার্যক্রম। এছাড়া বিভাগীয় ও জেলা শহরেও এই কার্যক্রম চলবে। মাহমুদুল হাসানের প্রতিবেদন। পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর মহাখালীতে এই কর্মসূচির উদ্বোধন করেন কৃষি, খাদ্য ও মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, রমজান আসলেই কিছু সুবিধাভোগী মানুষ পণ্যের দাম বাড়িয়ে দেয়। এতে কষ্ট বাড়ে নিম্ন আয়ের মানুষের, আর সাধারণ মানুষের কষ্ট লাঘবে সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি জনগণের কল্যাণের জন্য কাজ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় নিম্ন আয়ের মানুষরা যাতে
সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি নিম্ন আয়ের মানুষের জন্য। আমরা প্রায় সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। এই উদ্যোগের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা দিন দিন এই পরিমাণ যাতে বাড়াতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ। ঢাকা ও সিটি কর্পোরেশন এলাকার 25টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় 1070 টাকায় মিলছে 1 কেজি ড্রেসয়েড ব্রয়লার মুরগি, 1 কেজি গরুর মাংস, তরল দুধ 1 লিটার এবং 1 ডজন ডিম। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমরা দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম চালু আছে। আসলে দেশের প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের যাতে দ্রব্যমূল্য কম মূল্যে কিনতে পারে, সহনীয় মূল্যে কিনতে, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন গরুর মাংস দিই এবং ফ্রোজেন ব্রয়লার, হ্যাঁ, ড্রেস যে ব্রয়লারটা আছে ফ্রোজেন সেটাকে দিচ্ছি, আর দুধ দিচ্ছি এবং ডিম দিচ্ছি এখান থেকে, এবং সেটা অবশ্যই সুলভ মূল্যে, বর্তমান মার্কেটে যা আছে তার চেয়ে কম মূল্যে দেওয়া হচ্ছে। সুলভ মূল্যে আমিষ জাতীয় এসব পণ্য নিতে আসা অনেকেই সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, সারা বছরই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার। গরুর গোছ আছে 1 কেজি, মুরগির গোছ আছে 1 কেজি, আর যে ডিম আছে আর দুধ আছে, বাজার থেকে আজকে আমাদের এই জায়গায় ছাড় দিয়েছে, এই কারণে অনেক ছাড়ে পেয়েছি, খুব আনন্দিত। সবার জন্য উপকার, গরিবের জন্য উপকার। সারা বছর করলে তো আরো ভালো হইতো, সবার জন্য ভালো হইতো। গরুর মাংস তো বাইরে বেশি অনেক দাম, এ জায়গায় তো দাম কম। এটা তো ভালো একটা উদ্যোগ, হ্যাঁ, কারণ বাইরে তো অনেক দাম, এখানে একটু কম দামে পাওয়া যায় আর কি। সবার জন্যই উপকার হয়, গরিব যারা মোটামুটি পর্যায়ে আছে ভালোই হয়, কম দামে তো কিনতে পারে, সুবিধা হয় রোজা উপলক্ষের জন্য। প্রাণী সম্পদ থেকে এই আমরা যে উপকারটা পাইছি এটা প্রাণী সম্পদের একটা গর্ব, কারণ আমরা সুলভ মূল্যে জিনিস পাচ্ছি। দুধ 1 লিটার 80 টাকা, দুধটা তো বাহিরে 120 টাকা। যে অনেকগুলো গাড়ি দিয়ে দুধ, ডিম অল্প মূল্যে মানুষের কাছে, দরিদ্র, হতদরিদ্র কিংবা মধ্যবিত্ত তাদের কাছে পৌঁছাবে, তারা একটু অল্প দামে কিনতে পারবে, তো সকলের জন্য খুব ভালো হবে। পুরো রমজান জুড়ে চলবে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার বিক্রির এই কার্যক্রম। এই উদ্যোগের ফলে বাজারে জিনিসের দামও কমে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি এই 3টি বিষয়কে প্রাধান্য দিতে নতুন সরকারের কাছে প্রত্যাশা করেছেন বন্দরনগরী চট্টগ্রামের সাধারণ মানুষ। তারা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলে জনগণ উপকৃত হবে। আইমন ইমার প্রতিবেদন। নতুন সরকারের কাছে মানুষের চাওয়া কি চায় সাধারণ মানুষ? প্রশ্নটা সহজ হলেও উত্তরটা খুব সহজ নয়। হরেক পদের মানুষের হরেক চাহিদা। কেউ চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকুক, কেউ চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিংবা সুশাসন, কেউ বা চায় কর্মসংস্থান, আরও কত কি। আমরা চাই আমাদের দেশের দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, আমাদের বাচ্চা কাচ্চাদের যাতে শিক্ষার ব্যবস্থা যাতে আরো উন্নত করা হয়, সর্বোপরি দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনুক। জিনিসপত্রের দাম রমজান মাসে বাড়তি হয়ে যায়, একটু কমাই দিলে ভালো হয়। প্রতি মানুষ একটা নিরাপত্তা চায়। মানুষ যখন হাঁটে রাস্তায়, সন্ত্রাসীরা চাঁদাবাজি করে, এর থেকে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। মানলাম এগুলো সবই সরকারের কাজ, কিন্তু এত সব চাহিদা কি একদিনে পূরণ করা সম্ভব? প্রায় 20 বছরের জঞ্জালকে একদিনে সরানো যায়? পাহাড় সম প্রত্যাশা পূরণ করার জাদুকরী ক্ষমতা কি সরকারের আছে? এই সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার, জনগণের যে সমস্ত প্রত্যাশা, জনগণের পালস কিন্তু সরকারকে বুঝতে হবে। যেহেতু আমাদের বিগত এক্সপেরিয়েন্স আছে যে সরকার পছন্দ না হলে আমরা কি করতে পারি বা জনগণ কি করতে পারে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় একেবারে এই জনগণের সাথে এসে জনগণের কাতারে দাঁড়িয়ে বুঝতে হবে যে জনগণ আসলে কি চায়, তাদের মৌলিক অধিকারগুলো সঠিকভাবে নিশ্চয়তা দেয়া যাচ্ছে কিনা। আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক গুণে ধরে গেছে। আশা করি আমাদের প্রাইমারি লেভেল থেকে শুরু করে উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল একটা পরিবর্তন আনবেন। মোট কথায় বলতে গেলে বলতে হয়, মানুষ ভালো থাকতে চায়। মোটা ভাত, মোটা কাপড় আর নিরাপত্তা আপাতত এইটুকু হলেই তো চলে।
তো গরিবের দিকে, মধ্যবিত্ত দিকে, সব শ্রেণীর দিকে আর দৃষ্টি আকর্ষণ থাকতেইব। দেশে কোনো চান্দাবাজ, সন্ত্রাসী, রাজধানী, স্বৈরাচার, কোনো জুলুমবাজ কেউ দেশে থাকতে পারবে না। নবনির্বাচিত সরকার থেকে আমাদের যে প্রত্যাশাগুলো আছে তার মধ্যে অন্যতম জিনিসগুলো হচ্ছে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, দখলদারি, চাঁদাবাজি এবং সন্ত্রাস, এই জিনিসগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে। মেগা প্রজেক্টের স্বপ্ন আর গালভরা গল্পের তো যোগ আমরা দেখেছি, শুনেছি উন্নত দেশ হওয়া স্বপ্নের কাহিনী। আপাতত সাধারণ মানুষ ভালো থাকুক, দুবেলা খেয়ে নিরাপদে থাকুক, উন্নয়নটা না হয় পরেই হবে, তাতেই বা মন্দ কিসে। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে রাশেদ খান মেনন ও অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ২রা মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে আজ এই আদেশ দেন। একই সাথে আওয়ামী লীগের শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ আসামির বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। এই সকল মামলায় গ্রেফতার থাকা ১৬ আসামিকে সরকারি ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলা চলমান আছে, সেই মামলায় আজকে প্রথম সাক্ষী হিসাবে শহীদ রাব্বির পিতা সাক্ষী দিচ্ছেন। শহীদ রাব্বিকে ১৯ জুলাই মিরপুরে গুলি করে হত্যা করা হয়। তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন। সুতরাং ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ, যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব, সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। এর বাইরে আজকে শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে পাতার থেকে ২০১৬ সালে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বগুড়ার পুলিশ লাইন থেকে ৭ জন বন্দীকে গোপন কারাগারে বন্দী রেখে, দীর্ঘদিন আটক রেখে তাদেরকে উদ্ধার দেখিয়ে ৮-১০-২০১৬ তারিখে গাজীপুরের পাতারটেক নামক স্থানে একটা বাড়িতে আটক রেখে তাদেরকে গুলি করে হত্যা করে বলা হয় যে তারা জঙ্গি ছিল। কিন্তু আমরা তদন্তে, আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে এই ৭ জন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়। এই মামলাতে আজকে আসামিদেরকে উপস্থিত করানোর কথা ছিল, আসামিদের উপস্থিত করানো হয়নি। আগামী ২রা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সীসা খনি শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। বুধবার দেশটির প্লাটো রাজ্যের বাসার জেলায় কোম্পানির জুরাক খনিতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল 7:30 থেকে 8টার মধ্যে বিস্ফোরণটি ঘটে। সেই সময় শ্রমিকরা খনির ভেতরে কাজ করছিলেন। এদিকে বার্তা সংস্থা AFPর খবরে বলা হয়, একটি গোপনীয় নিরাপত্তা প্রতিবেদনে খনি শ্রমিকদের মৃত্যুর কারণ হিসেবে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে। নাইজেরিয়ায় এর আগেও এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতের সময় উত্তর পশ্চিমে জামফারা রাজ্যে একটি অবৈধ খনিতে পাথর ধসে কমপক্ষে 18 জন নিহত হন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্রের আলোচনার পরই যৌথ নৌ মহড়া শুরু করেছে তেহরান ও মস্কো। আজ মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এই মহড়া শুরু হবে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরান ও রাশিয়ার মধ্যে এ যৌথ মহড়ার লক্ষ্য হল সমুদ্র নিরাপত্তা বাড়ানো এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। তবে কতদিন ধরে এই মহড়া চলবে তা স্পষ্ট নয়। মহড়া চলার সময় নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরান ও রাশিয়ার যৌথ নৌ মহড়ার ঘোষণা দেওয়ার পর তেহরানের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবারে সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের একটি চুক্তি করা বুদ্ধিমানের কাজ হবে। ইরানের সঙ্গে আলোচনার মধ্যে দেশের কাছাকাছি বিমান ও নৌ সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আবারও ফিরছি দেশের খবরে। সারা দেশের মতো চট্টগ্রামেও রমজান উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি। সকালে নগরীর জেলা প্রাণী সম্পদ দপ্তরের সামনে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রতি লিটার দুধ 80 টাকা, প্রতি কেজি মাংস 700 টাকা ও ডিম ডজন প্রতি 90 টাকা দরে বিক্রি করা হচ্ছে। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্পটে এই 3টি খাদ্যপণ্য বিক্রি করবে প্রাণী সম্পদ দপ্তর। চট্টগ্রাম নগরীকে বিলবোর্ড মুক্ত করার ঘোষণা দিয়ে উচ্ছেদ অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মেয়র। এর ধারাবাহিকতায় দুপুরে নগরীর কাজী দেউরি এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়। অভিযানে অনুমোদন ছাড়া স্থাপিত বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,349.09, যা গতকালের চেয়ে শতকরা 0.51% কম। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,905.71, যা গতকালের চেয়ে শতকরা 0.19% কম। আজ 228টি কোম্পানির 1,20,50,241 শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,10,59,000 টাকারও বেশি। এর মধ্যে 46টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 113টির কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানাচ্ছে। US ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.55 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 86.16 টাকা, কানাডিয়ান ডলার 89.30 টাকা, হংকং ডলার 15.47 টাকা, ইউরো 144.13 টাকা, ব্রিটিশ পাউন্ড 165.09 টাকা, সৌদি রিয়াল 32.24 টাকা, কাতার রিয়াল 33.03 টাকা, UAE দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 396.01 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.86 টাকা, থাই বাত 3.86 টাকা, ভারতীয় রুপি 1.34 টাকা, চীনা ইউয়ান 17.74 টাকা।
এবার যাচ্ছি আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 21 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 22 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 19 মিনিটে, জোয়ার সকাল 9টা 10 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টা 41 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 9টা 26 মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 5টা 4 মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা 5টা 54 মিনিটে।